নমস্কার, আপনারা দেখছেন হেলদি আড্ডার সঙ্গে আমি অভিনন্দা। মূলত এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি, আজকেও সেরকমই একটি বিষয় আলোচনা করব। তবে কোনো রোগ নয়, আজকে একটা টেস্ট নিয়ে আলোচনা করব। পিএফটি, পালমোনারি ফাংশন টেস্ট। অনেকেই শুনে থাকবেন যারা পালমোনোলজিস্টের কাছে যান যে প্রেসক্রিপশনে এই টেস্টের কথা উল্লেখ করা থাকে। তাহলে এই টেস্টটা কি অন্যান্য টেস্টের মতো, ব্লাড টেস্ট বা কোনো রেডিওলজিক্যাল টেস্টের মতো, নাকি একেবারেই অন্য, বা কোন কোন ক্ষেত্রে করতে হতে পারে? আজকের অনুষ্ঠানে সেই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে ডক্টর সন্দীপ দাস, পালমোনোলজিস্ট। ডক্টরকে অনেক অনেক স্বাগত। নমস্কার। মূলত যে বিষয়কে আমরা আজকে বেছেছি, এই টেস্ট কেন করা হয়, এই টেস্টটা কি, এটা একটু জানবো। পালমোনারি ফাংশন টেস্ট আমরা সাধারণত তাদের ক্ষেত্রে করে থাকি যাদের কোনো ফুসফুসীয় সমস্যা রয়েছে। আচ্ছা। এই সমস্যা সাধারণত দু প্রকার। যদি ফুসফুসের যে অ্যালভিওলাস অর্থাৎ আমাদের লাংসের মধ্যে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে অঙ্গ যেখান থেকে গ্যাস এক্সচেঞ্জ হয়, অর্থাৎ আমরা বাতাস থেকে যে অক্সিজেন টানছি এবং যে কার্বন ডাই অক্সাইড আমাদের শ্বাসনালীর মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে, এদের যদি কোনো রকম সমস্যা থাকে আচ্ছা। তাহলে শ্বাসকষ্ট থাকতে পারে, যেটাকে আমরা বলে থাকি রেস্ট্রিকটিভ লাং ডিসঅর্ডার্স। তেমনি আর একটা গোত্র আছে, যখন অ্যালভিওলাসের মধ্যে নয়, সমস্যাটা রয়েছে আমাদের শ্বাসনালী অর্থাৎ আমাদের মুখগহ্বর থেকে শুরু হয়ে একদম যেখান পর্যন্ত অ্যালভিওলাসে গিয়ে এই যে সম্পূর্ণ রাস্তাটা, এই রাস্তার মধ্যে যদি কোথাও কোনো অবস্ট্রাকশন বা কোনো যদি বন্ধ হওয়ার বিষয় থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। আচ্ছা। তো এই দুটি ক্যাটাগরি কে আলাদা করার জন্য আমরা স্পাইরোমেট্রি বা এই পালমোনারি ফাংশন টেস্ট করি। আর দ্বিতীয়ত যে কারণটা, যদি আমাদের দেখা যায় যে সমস্যা রয়েছে, তখন সেই সমস্যাটা কতটা রয়েছে, আচ্ছা। অর্থাৎ তার কোয়ান্টিফিকেশন, তার পরিমাপ বোঝার জন্য আমরা পালমোনারি ফাংশন টেস্ট করে থাকি। আচ্ছা, মানে যে কোনো পেশেন্ট এই টেস্ট করতে পারবে না, স্পেসিফিক এই ধরনের পেশেন্টরাই এই টেস্ট করতে হবে? একটা বিশেষ পপুলেশন আছে, যেই আচ্ছা। পপুলেশনের মধ্যে যারা পালমোনোলজিস্টের কাছে যান বা যে কোনো মেডিসিন স্পেশালিস্টের কাছেও তারা যেতে পারেন, তাদের ক্ষেত্রে দেখা হয় যে তাদের শ্বাসকষ্ট বা কাশি, অর্থাৎ মোদ্দা কথা ফুসফুসীয় কোনো গোলমালের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আচ্ছা। তখন করে থাকি। তো আপনার যে প্রশ্নটা যে এটা কি, তার উত্তরে যদি আমরা বলি যে এই পরীক্ষাটা একটা ইউনিক টেস্ট। কেন ইউনিক? কারণ প্রথমত এর মধ্যে কোনো না হয় রক্ত পরীক্ষা, না হয় কোনো রেডিওলজি বা ইমেজিং এর বিষয় রয়েছে। এটা সম্পূর্ণরূপে একটা পারফরম্যান্স টেস্ট, অর্থাৎ পেশেন্টকে বলা হয় তিনি কমফোর্টেবলি একটা জায়গায় বসবেন এবং এই পরীক্ষাটা যিনি টেকনোলজিস্ট করবেন তিনি তার হাতের মধ্যে একটা যন্ত্র দেবেন যার মধ্যে লাগানো থাকবে একটা মাউথ পিস। সেই মাউথ পিসটা পেশেন্ট মুখের মধ্যে ঢোকাবেন, জোরে শ্বাস নেবেন এবং তারপরে যিনি টেকনিশিয়ান তার ইনস্ট্রাকশন মতো জোরে শ্বাসটা ছাড়বেন। এবং এই ছাড়াটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ তার লাংসে জমে থাকা হাওয়া অলমোস্ট শেষ না হয়ে আসছে। যখন প্রায় শেষের পথে পেশেন্টের শারীরবৃত্তীয় লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে তার এইবার লাং ফাংশন অলমোস্ট তার শেষে এসে পৌঁছেছে, তখন যিনি টেকনিশিয়ান তিনি বলেন এবার আপনি শ্বাস টানুন, ইনহেল করুন। তো এই যে প্রথমে টানা, তারপরে শ্বাসটা ছাড়া এবং তারপরে আবার শ্বাসটা টানা, এই পুরো যে লুপটা সেটাকে একটা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করা হয়। সেইটাকে আমরা বলে থাকি স্পাইরোমেট্রি। ওকে, আমরা মোটামুটি বুঝলাম যে কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে এই টেস্ট করা প্রয়োজন এবং টেস্টের প্রসেসটা কি। এবারে জানবো যে এটা কি একটাই কোনো টেস্ট, নাকি এই টেস্টের মধ্যে আরো অনেকগুলো টেস্টের সমাহার রয়েছে? পালমোনারি ফাংশন টেস্ট যখন আমরা শব্দটা বলে থাকছি, তখন তার মাধ্যমে যত রকম ফুসফুসের পরীক্ষা হতে পারে সবগুলোকেই আমরা বোঝাই। কিন্তু বিশেষতভাবে যখন আমরা পিএফটি শব্দটা উচ্চারণ করছি, তখন যেটা দাঁড়াচ্ছে যে এইটা স্পাইরোমেট্রিকেই ইঙ্গিত করা হচ্ছে, যেটাকে আমি এক্ষুনি বিবরণ দিলাম, এই টানা ছাড়ার যে প্রক্রিয়াটা। এবার স্পাইরোমেট্রি ছাড়াও তার মধ্যে ডিএলসিও রয়েছে, অর্থাৎ আমরা ওই অ্যালভিওলাসের মধ্যে ইনার্ট গ্যাস প্রবেশ করিয়ে দেখি যে তার ডিফিউশন ক্যাপাসিটি কতটা। এটার সোজা বাংলায় বলতে গেলে টোটাল লাংসের যে ভলিউম, আমাদের শরীরের মধ্যে এই যে কোটি কোটি অ্যালভিওলাস রয়েছে, অ্যাভারেজ প্রায় 500 কোটির কাছাকাছি, 50 কোটির কাছাকাছি। এই দুই লাংস মিলিয়ে যে 50 কোটি অ্যালভিওলাস অলমোস্ট অ্যাভারেজ রয়েছে, তাদের মধ্যে যে আমাদের গ্যাস এক্সচেঞ্জ ক্যাপাসিটি সেইটা কতটা রয়েছে আমরা যেরকম দেখি, তেমনই আমরা এই টেস্টের মাধ্যমে এটাও বুঝতে পারি যে তার শ্বাস নেওয়ার ক্ষেত্রে যে শ্বাসনালী তার কোনো সংকোচন বা কোনো প্রসারণের কোনো অসুবিধা হচ্ছে কিনা, যার ফলে হয়তো হাওয়াটা যথাস্থানে পৌঁছচ্ছেই না।
আচ্ছা, মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কি কি ক্ষেত্রে এই টেস্টের প্রয়োজন। তাহলে এই টেস্ট অন্যান্য টেস্টের থেকে তো অনেকটাই আলাদা। বেশ কি কি কারণ যার জন্য আলাদা করে এই টেস্ট অন্যান্য টেস্টগুলো থেকে? প্রথমত এর মধ্যে অনেকগুলো বিধিনিষেধ আছে। আচ্ছা। স্পাইরোমেট্রি করার আগে 4 ঘন্টা কোনো রকম কোনো অ্যালকোহল, কোনো স্মোকিং, কোনো রকম টোব্যাকো প্রোডাক্ট বা তামাকজাত পদার্থ নেওয়া যাবে না। আচ্ছা। পেট ভর্তি করে খাওয়া যাবে না, হুম। আবার খালি পেটেও থাকা যাবে না। হুম। মোটামুটি পেশেন্টকে আমরা বলি কিছু একটা খেয়ে আসতে, এবং সেটা যেন মানে একদম যাকে বলে পুরো পেট ঠেসে খাওয়া, হুম। সেইটা যেন না হয়। ওকে। পেশেন্ট ঢিলেঢালা পোশাক পরে থাকবেন, হুম। রিল্যাক্সড অবস্থায় থাকবেন, কোনো রকম অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বা ভয় এই টেস্টের কিন্তু রেজাল্টের মধ্যে গোলমাল আনতে পারে। হুম। এই রকম অবস্থায় টেস্টটা করা হয়। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে যে কিছু কিছু স্পেসিফিক পপুলেশন থাকে যাদের মধ্যে আমরা স্পাইরোমেট্রি করতে পারি না, হুম। এবং এদের মধ্যে প্রথমেই যে গোত্রটাকে আমরা রাখি, যারা হচ্ছেন রিসেন্ট সদ্য যাদের হার্ট অ্যাটাক বা হার্টের কোনো অসুবিধা হয়েছে, হুম। হৃদয় ঘটিত গোলমাল থাকলে কিন্তু স্পাইরোমেট্রি করাটা প্রচন্ড চাপের আচ্ছা। হয়ে যায়। সেক্ষেত্রে পেশেন্টের কোনো রকম অঘটন ঘটে যেতে পারে, এই হুম। আশঙ্কা নিয়ে আমরা এই চাপ দেওয়ার প্রক্রিয়াটা থেকে তাকে বিরত রাখি। আচ্ছা, যখন তাদের ক্ষেত্রে তিনি বাকি টেস্টগুলো? তখন আমরা তাদেরকে স্টেবল করে তারপরে আমরা চেষ্টা আচ্ছা। করি স্পাইরোমেট্রি করার। সেক্ষেত্রে আমরা যে পরবর্তী টেস্টগুলো বললাম, যেরকম ইম্পালস অসিলোমেট্রি, হুম। এই প্রক্রিয়াটার ক্ষেত্রে কিন্তু ওই অত জোরে ফুঁ দেওয়ার বিষয়টা থাকছে না। হুম। ফলে এটা নর্মাল টাইডাল ব্রিদিং বলি, মানে যেরকম আচ্ছা। শ্বাস প্রশ্বাস হুম। আমরা সচরাচর নিয়ে থাকি, যেরকম আমরা এখনো নিচ্ছি এবং আমরা বুঝতেও পারছি না যে আমরা শ্বাস নিচ্ছি, হুম। হুম। সেই রকম টাইডাল ব্রিদিং এর মধ্যে যখন আমরা মানে পেশেন্টের আরো সহজ ব্যাপারটা। খুব হালকা একটা হুম। বিষয়। হুম। এবার এইটা গেল স্পাইরোমেট্রির কিছু ইউনিকনেস। হুম। সব থেকে যেটা বিষয়বস্তু হচ্ছে যে এই টেস্টের ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে অ্যাক্টিভলি পারফর্ম করতে হচ্ছে। রক্ত নেওয়ার ক্ষেত্রে পেশেন্টের কোনো ভূমিকা নেই। হুম। তিনি হাত পেতে দিলেন, ভয় লাগলে একটু হয়তো বেশি আওয়াজ করবেন, না হলে হুম। করবেন না যদি সাহসী হন। এক্স রে বা এই জাতীয় ক্ষেত্রে কোনো ব্যাপার নয়, একটা মেশিনের মধ্যে ঢোকানো হলো, ছবি তোলা হলো, পেশেন্ট বেরিয়ে গেলেন, হুম। ছবি কিছুক্ষণ বাদে হাতে পেয়ে গেলেন। হুম। স্পাইরোমেট্রিতে কিন্তু তা নয়। আচ্ছা। এখানে একটা এফোর্টের ব্যাপার থাকে, একটা প্রচেষ্টার বিষয় থাকে। পেশেন্টের এফোর্ট যতটা পরিষ্কার হয়, যতটা তিনি ভালোভাবে এই ফোঁ দেওয়ার কার্যটি করতে পারেন এবং তারপরে ঠিক সময় মতো আবার ফের শ্বাসটাকে টেনে নিতে পারেন, তত টেস্টের যে ধরনটা সেটা পরিপূর্ণভাবে ফিল আপ হয় এবং ফলাফলটাও বেটার তখন হয়। আমাদের ক্ষেত্রে রেজাল্টটা অনেক বেশি রিলায়েবল হয়, মানে বুঝতে সুবিধা হয়। বুঝতে সুবিধা হয়। কারণ এই আচ্ছা। টেস্টে কিন্তু প্রচুর অবজার্ভার ভেরিয়েশন পাওয়া যায়। আচ্ছা। মানে একই টেস্ট হয়তো একজন পেশেন্টও সেম, কিন্তু সে একবার হয়তো খুব ভালো করলো, হুম। পরে হয়তো খুব খারাপ করলো। এই জন্য মাল্টিপল রিডিংস নেওয়া হয়। আবার খুব বেশি রিডিং নিতে গেলেও অসুবিধা, কারণ সেক্ষেত্রে পেশেন্ট হাঁপিয়ে হুম। যাবেন। হুম। যিনি টেস্টটা করছেন সেই টেকনোলজিস্টকে এই বিষয়ে পরিপূর্ণ একটা পরিষ্কার ধারণা রাখতে হুম। হবে যে কিভাবে তিনি টেস্টটা পেশেন্টের কাছ থেকে চাইছেন, হুম। এবং যারা এক্সপার্ট টেকনোলজিস্ট তারা হুম। কিন্তু এই কাজটা খুব ভালো রকম ভাবে করে থাকতে পারেন। আচ্ছা, মানে খানিকক্ষণ আগে আমরা যখন অনুষ্ঠানে আলোচনা করছিলাম তখন আপনি বললেন যে একজন পেশেন্ট এসে নিজে থেকে যদি চায় তাহলে সে মোটামুটি যে কোনো একজন র্যান্ডম পিপল বা কোনো পেশেন্ট সে কি নিজের ইচ্ছাতে করতে পারে যদি প্রেসক্রিপশনে না দেওয়া থাকে, বা যদি হয়ও কতদিন পর পর এই টেস্টটা করা যায় যদি কেউ নিজের ফুসফুসের ব্যাপারে জানতে আমরা আগ্রহী হয় যে কি সাধারণত কন্ডিশন? অ্যাজমা যদি থাকে পেশেন্টের, সেক্ষেত্রে আমরা একটা 4 উইকস বা 6 উইকস গ্যাপস ধরি। হুম। মানে আমরা প্রথমে পেশেন্ট আমাদের কাছে এলেন, আমরা এই টেস্টটা যেটাকে আমরা লাংসের ইসিজিও বলে থাকি হুম। করলাম, হুম। করে আমরা তার প্রাথমিক সমস্যাটা ধরতে পারলাম। হুম। এইবার ওষুধ দেওয়ার পালা, ওষুধ দিলাম, হুম। দিয়ে আমরা রেসপন্সটা চেক করব। সেইটা এবার 4 সপ্তাহ বা 6 সপ্তাহ, কোনো কোনো ক্ষেত্রে 8 সপ্তাহ বা তারও বেশি গ্যাপও হতে পারে। হুম। কিছু কিছু ক্ষেত্রে রুগী যদি ভালো থাকেন আমরা সেটা 3 মাস বা 1 বছর পরে পরেও করাই। আচ্ছা। এবার এইটা নির্ভর করছে সম্পূর্ণ রকম ভাবে পেশেন্টের পেশেন্টের কন্ডিশন। অবস্থার উপর, কি Okay. রোগ তার আছে, তার ফলাফলটা কি, অর্থাৎ তার প্রগনোসিসটা কি, সেটা কি খুব তাড়াতাড়ি খারাপ হতে পারে, হুম। পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস কেমন, তিনি আমাদের কথাটা বুঝতে পারছেন কিনা, তিনি টেস্টটা ঠিকমতো পারফর্ম করতে পারছেন কিনা, তার উপর অনেক কিছু নির্ভর করে। আর স্বইচ্ছায় তো হ্যাঁ, সেটা আমাদের দেশে যে কোনো টেস্টই করিয়ে থাকেন মানুষজন। হুম। যারা সচেতন মানুষ তারা সেক্ষেত্রে হেলদি ইন্ডিভিজুয়াল যারা, তারা এর একটা সহজ ভেরিয়েশন আছে আচ্ছা। যেটাকে আমরা বলি পিক ফ্লো মিটার। হুম। পিক ফ্লো মিটারের মধ্যে কি হয়, ওই স্পাইরোমেট্রির মতোই দেখতে একটা কৌটো হুম। আকৃতির হুম। জিনিস হুম। থাকে, হুম। কিন্তু এটা হ্যান্ড হেল্ড, হাতের মধ্যেই ধরা যায়।
সেই তার মধ্যে একটা কাঁটা থাকে, সেটা আমরা মুখের মধ্যে নিয়ে জোরে দমকা ফুঁ দিতে মোটামুটি বলি। দেখা যায় যেটা জিনিসটা- সোশ্যাল মিডিয়া অনেক সময় হ্যাঁ, আসে যে অনেকের ক্ষেত্রে ওই দেখবেন আপনি যা সাধারণত কোনো ক্যাম্পিং যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে সাধারণত এই পিক ফ্লো মিটার দিয়ে প্রথম টেস্টটা করা হয়। পিক মানে একটা পিকে পৌঁছবে, অর্থাৎ আমি যখন ফুঁ দেব আমার ফুঁয়ের জোরটা কত দূর, সেই কাঁটাটা কত দূর গেল, সেখানে গিয়ে যখন আটকে গেল আমরা বুঝতে পারলাম তার লাং ফাংশন ভালো আছে না খারাপ আছে না কি পরিস্থিতি। এইবার তখন তাকে অ্যাডভাইস করা যেতে পারে যে আপনি এবার স্পাইরোমেট্রি করান বা করাবেন না, বা কোনো পালমোনোলজিস্টের পরামর্শ সেক্ষেত্রে নিয়ে থাকুন। বেশ, মোটামুটি আজকের অনুষ্ঠানে আমরা বুঝে গেলাম পিএফটি এই টেস্টটা কোন কোন ক্ষেত্রে করানো যেতে পারে এবং খুব একটা যে ভয়ের নয়, অর্থাৎ ভয়েরই নয়, সেটাও কিন্তু আজকের এপিসোড থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ ডক্টরকে। ধন্যবাদ।